নমস্কার, সকল শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমাদের নতুন ইউটিউব চ্যানেল, যার নাম গল্প মানেই ভয়। এখানে থাকবে হাড় হিম করা ভূতের গল্প। তো শ্রোতা বন্ধুরা, আজকের গল্প পাতাল ঘরে পিশাচ, যার লেখক অনিশ দাস। তাহলে শুরু করা যাক। লোকে আমাকে অদ্ভুত মনে করে, কারণ আমি সারাক্ষণ সেকেলে আমলের হাই কলারের শার্ট পরে থাকি। জানি ওরা পেছনে আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করে, এবং এত গরমের মধ্যে উঁচু কলারের জামা পরে আছি দেখে তাদের মধ্যে চোখে মুখে ফুটে ওঠে বিস্ময়। আমাকে নিয়ে তাদের মনে সর্বক্ষণ প্রশ্ন জাগে কেন, কিন্তু জবাবটি আমি ওদের দিতে পারি না, সাহস পাই না। ওরা যদি জানতে পারে আমার কলারের নিচে কী লুকিয়ে আসে, আঁতকে উঠবে, জামা খুলে ফেলবে, নিঘাত চিৎকার দেবে। পেশায় আমি স্থপতি এবং শিল্প সমালোচক। বছর 10 আগে আমাকে একটি বিষয়ে বক্তৃতা দিতে অনুরোধ করা হয়েছিল। খুব প্রিয় বিষয় আমার ইংরেজি ফ্রেস্কো। ফ্রেস্কো কি জানেন নিশ্চয়? দেওয়াল চিত্র, সাধারণত ধর্মীয় থিম নিয়ে আঁকা হয় দেওয়ালের ছবি। আর এই রকম উদাহরণ ভুরি ভুরি ছড়িয়ে আছে গোটা ইংল্যান্ড জুড়ে। বক্তৃতার প্রস্তুতির জন্য আমি একখানা বই পড়েছিলাম, দ্য ইংলিশ ফ্রেস্কো ইন নর্দার্ন কান্ট্রিজ। একটি পৃষ্ঠার নিচে হাতে লেখা নোট, ওয়েস্ট চার্চের ভূগর্ভস্থ কক্ষ বা পাতাল ঘরের দেওয়াল চিত্র একটি অনুবদ্ধ উদাহরণ। আমার কৌতূহল জাগলো, ঠিক করলাম ওয়েস্ট যাব এই অনুবদ্ধ দেওয়াল চিত্র দেখতে। ট্রেনে এবং ডাক গাড়িতে যাত্রা ছিল ভাবনার চেয়েও ক্লান্তিকর। তার উপর আবার ওয়েস্টের মাইল 5 বুনো জলাপাড়ি দিতে পদ হলো ব্রজব্রত। শ্রান্তিতে আমার নেতিয়ে পড়ার দশা। কিন্তু ব্রিন হন্টন সফরটি বেশ উপভোগ করেছিল। ব্রিন আমার কুকুর, তবে চেহারায় নেকড়ের মতো, বিশেষ করে যখন দাঁত মুখ খেঁচয়। যদিও ও অতিশয় ভদ্র। ওয়েস্টের মতো এমন বিবর্ণ নিরানন্দ জায়গা জীবনে দেখিনি। মেটো পথের পাশে এলোপাথারি গড়ে ওঠা 2 সারি কুটির। রাস্তা যেখানে শেষ হয়েছে তার এক মাথায় হতচ্ছাড়া চেহারার একটি সরাইখানা, আরেক ধারে অন্ধকারাচ্ছন্ন একটি গির্জা, বিবর্ণ মলিন বদন। বিধ্বস্ত আমি সরাইখানায় ঢুকে একটি রুম ভাড়া চাইলাম। ওই গায়ে আমি প্রথম আগন্তুক শুনলে অবাক হতাম না, কারণ আমার সাধারণ অনুরোধেও বিস্মিত করে তুলল সরাই আওলাকে। সকালে রুটি আর পনির দিয়ে নাস্তা সারছি। সরাই আওলা পরিবার সহ গ্রামের অর্ধেক ডজন লোক আমাকে অবাক হয়ে লক্ষ্য করছিল, যেন আমি দূর দেশ থেকে আসা কোনো এক বিচিত্র প্রাণী। আমার নজর কাড়ল মুখে কালিঝুলি মাখা নগ্ন পায়ে ছোট্ট একটি মেয়ে হাঁ করে তাকিয়ে আছে। নাস্তা শেষ করে হাঁপ ছাড়লাম, বেরোলাম স্থানীয় পাদ্রীর খোঁজে। একটি নিবাস গির্জার পেছনে পাথরে তৈরি বাড়িতে। প্রাচীন চেহারার এক ভৃত্য আমাকে পথ দেখিয়ে নিয়ে গেল ছোট্ট একটি স্টাডি রুমে। ওখানে আলমারি ভর্তি বই, ঘরে এক কোনায় একখানা আরাম কেদারায় বসে নাক ডাকছিলেন ভৃত্যের প্রাচীন চেহারার মনিব। গুড ইভেন্টস, আমার আগমন সংবাদ ঘোষণা ঘুম ভেঙে লাফিয়ে উঠলেন বৃদ্ধ। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। নিজের পরিচয় দিলাম। টুকটাক আলোচনা শেষ করে আসল কথায় চলে এলাম। জানালাম গির্জার পাতাল ঘরের দেওয়াল চিত্র দেখায় মানুষ এসেছি। পাতাল ঘর? তিনি অবিশ্বাস্য সুরে পুনরাবৃত্তি করলেন। ওটা প্রায় 50 বছর ধরে তালাবন্ধ। চাবিটি দিতে পারবেন আমাকে? মাথা নাড়লেন তিনি। কেন পারবো না? বুড়ো এবার ভয়ে যেন সিটিয়ে গেল আরাম কেদারার ভিতরে। সে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, বললে বিশ্বাসও করবেন না। আমি যা চাই তা পেয়েই ছাড়ি বলে আমার একটা বদনাম আছে। অগোছালো স্টাডি রুমের চারপাশে চোখ বোলাতে বোলাতে মতলব ভাসছিলাম কিভাবে বুড়োকে পটানো যায়। লক্ষ্য করলাম একটি আলমারিতে পাখির উপরে অনেক বইপত্র রয়েছে। আপনাদের এই এলাকায় পরিযায়ী বাজ পাখি অনেক আসে নাকি? জিজ্ঞাসা করলাম আমি। আসে তো, ভারী সুন্দর দেখতে পাখিগুলো, মি ব্লেক বললেন। পক্ষী বিজ্ঞানে আপনার আগ্রহ আছে মি ব্লেক? বললাম আমি।
দারুণ চাপা মারলাম। বুড়ো চোখে জ্বলে উঠল খুশির আলো। তাহলে আরাম করে একটু বসুন, 1 কাপ চা দিতে বলি, বললেন মি ব্লেক। আমার কথা বলা উচিত, বকবক করে গেলেন বুড়ো পাখিদের সম্পর্কে। ফ্লাই ক্যাচার, ফ্রিজ, ডুবুরি পাখি, গ্রিব, রাজহাঁস, গায়ক পাখি, ওয়েল্ডার, আরও হরেক রকম পাখি। 8 ঘন্টার মধ্যে তিনি স্রোতসাহে বার কয়েক আমার পিঠ চাপড়ে দিলেন, যেন আমি তার জিগরি দোস্ত। আমি সুযোগ বুঝে পাতাল ঘরের কথা আরেকবার তুললাম। ওহ, তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। আপনি আসলে বুঝতে পারছেন না, বললেন মি ব্লেক। এই পাতাল ঘরের ভয়ে হরিকম্প গ্রামবাসী। অনেক বছর আগে একটা ভীতিকর ঘটনা ঘটেছিল এই গায়ে। ওরা যদি জানতে পারে পাতাল ঘর আবার খোলা হয়েছে, ডরে মরে যাবে। এখনকার মানুষজন বড্ড কুসংস্কার আচ্ছন্ন। আমরা ছাড়া আর কারোর বা জানা দরকার, বললাম আমি। তাও বটে, তবে জানাজানি হতে তো সময় লাগে না, বললেন মি ব্লেক। চার্চ অফ ইংল্যান্ড তো সবসময় কুসংস্কারের বিরুদ্ধে নয় কি? নিরীহ গলায় প্রশ্ন করি আমি। হ্যাঁ, অবশ্যই, আমি নিজেই সব কুসংস্কার বিশ্বাস করি নাই। আপনার মতো বুদ্ধিমান মানুষের বিশ্বাস না করারই কথা। বিড়বিড় করলাম, আর আশায় যদি তৈলমর্দনের কাজ হয়। তা ঠিকই বলেছেন, ইতস্তত গলায় সায় দিলেন বৃদ্ধ। চেয়ার ছাড়লেন তিনি। কিনারায় ওক কাঠের কাবার্ড খুলে 2টো চাবি একটা গোছা বের করলেন। হাতে চাবির গোছা চলছে। 1 মুহূর্ত দাঁড়িয়ে থাকলেন, তারপর ফিরলেন আমার দিকে। আমি চাবি দিতে পারি, তবে একটি শর্ত। মুখ গম্ভীর হয়ে গেছে বুড়োর। অনুরোধটি রক্ষা করতে হবে আপনাকে। নিশ্চয় করব। গির্জার উত্তর দিকে দেওয়ালের বাইরে এক প্রশস্ত সিঁড়ির নিচে পাতাল ঘর। ওখানে 2টি দরজা। এই ছোট চাবি দিয়ে বাইরের দরজা খোলা যাবে। এরপর একটি প্যাসেজ দেখতে পাবেন। প্যাসেজে ঢোকার মাত্র পেছনে দরজা বন্ধ করে দেবেন। আচ্ছা, আর এই বড় চাবি দিয়ে ভিতরের দরজা খুলতে পারবেন। দরজার পরেই পাতাল ঘর। জলদি ঢুকবেন পাতাল ঘরে এবং পেছনের দরজা বন্ধ করে দেবেন। সাথে সাথে আমার কথা বুঝতে পারলেন? পেরেছি, মাথা নাড়ানো আমি। ঠিক পাতাল ঘর থেকে বেরিয়ে আসার সময় একই প্রক্রিয়া অবলম্বন করবেন আগের মতোই। অর্থাৎ বেরিয়ে আসার সময় সঙ্গে সঙ্গে পেছনের দরজা বন্ধ করে দেবেন। যা যা বললাম ঠিক তেমনই করবেন তো? অবশ্যই করব। বেশ। আমার কথা আপনার কাছে বুড়ো মানুষের প্রলাপ মনে হতে পারে, কিন্তু যদি শুনতেই ওই পাতাল ঘরের সম্পর্কে আমি কি জানি, কি জানেন? বুড়ো মুখে কঠিন করে রইল, জবাব মিলল না। গির্জার উত্তর দিকে দেওয়ালের সিঁড়িতে আরেকটু হলেই আমি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। ঘাস আর আগাছা যথেষ্ট বৃদ্ধিতে প্রবেশপথ প্রায় ঢেকে আছে। চারপাশে একবার চোখ বুলিয়ে নিলাম, কেউ আমাকে লক্ষ্য করছে নাকি। দেখলাম, তারপর ঘাসের জঙ্গলে হাত দিয়ে ঠেলে সরিয়ে স্যাঁতসেঁতে শ্যাওলা ধরা সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। ব্রিন, এদিকে আয়। প্রবল অনিচ্ছা নিয়েও আমার কুকুর আমাকে অনুসরণ করলো। একটি মোমবাতি জ্বালালাম। মুক্ত হাতে বাইরের দরজায় তালা ঢোকালাম। 2টি চাবির অপেক্ষাকৃত ছোটটি। খানিক ধস্তাধস্তি পরে চাবি ঘোরানো গেল। হাতল ধরে টান দিলাম। টানে খুলল না দরজা। জোর খাটাতে হলো জং ধরা দৌড় খুলতে। অবশেষে খুলে গেল দরজা। বুড়োকে কথা দিয়েছি, কাজেই কথা রাখতে হবে। দরজা খুলেই ব্রিনকে নিয়েই চট করে ছোট্ট প্যাসেজটিতে ঢুকেই পেছনের বন্ধ করে দিলাম কপাট। ভেতরে কেমন বটকা গন্ধ। দরজা বন্ধ করতেই আপত্তি স্বরে খুনখুন করে উঠল ব্রিন। ভেতরের দরজায় 2য় চাবি ঢুকিয়ে মোচড় দিতেই খুলে গেল তালা। আমরা দুজনেই যেন পাতাল ঘরে প্রবেশ করেছি। আরও 2টি মোমবাতি জ্বালাতেই আলোকিত হয়ে উঠল ভূগর্ভস্থ কক্ষ। নিরেট পাথরের তৈরি একটি কামরায় চলে এসেছি আমরা। কর্কশ খিলান আর স্থূল চেহারার খাম্বার উপরে শুয়ে আছে ছাদ। একদিকের দেওয়ালে রীতিমতো পিলে চমকানোর মতো দৃশ্য চোখে পড়ল। পাথরের একখানা তাকে থরে থরে সাজানো শত শত হাড়গোড় আর কয়েক ডজন খুলি। ছাদ ছুঁই ছুঁই স্তূপাকার হাড় আর খুলি। তবে বিপরীত দেওয়ালে অপূর্ব এক দেওয়াল চিত্র চোখে পড়ল।
অমন সুন্দর ফ্রেস্কো জিন্দেগিতে দেখিনি। প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর পেন্টিংয়ের কথা কল্পনাই করা যায় না। চিত্রাঙ্কনের বিষয়বস্তু অ্যাসেশনের বা যিশুর পূর্বজীবনের 40 দিন পূর্বের স্বর্গারোহণ। অনুমান করলাম এই দেওয়ালচিত্র আঁকা হয়েছে পঞ্চদশ শতকের পূর্বভাগে। কী যে সুন্দর ফিনিশিং, ভাষায় প্রকাশ করা যাবে না। উত্তেজনায় কাঁপতে কাঁপতে আমি ইজেল পেন্সিল হাতে নিয়ে আঁকতে শুরু করলাম। কাজে ডুবেছিলাম বলে লক্ষ্য করিনি ব্রেন এখানে কিছুতেই স্থির হতে পারছে না। অবশ্য এতে অবাক হওয়ার কিছু নেই। দেওয়াল চিত্র দেখে আমার কুকুরটা মোহিত হবে এতটা আশা করা নিশ্চয়ই যায় না। তবে আধ ঘন্টা চলে যাওয়ার পরেও ওর অস্থিরতা কমল না। ব্রেন যেন বুঝতেই পারছে না কি করবে। আমি ওকে হুকুম দিলাম চুপচাপ শুয়ে থাকতে। ব্রেজার মুখে আমার আদেশ পালন করলো ব্রেন। হাড়গোড় ভরা পাথরের তাকের নিচে শুয়ে থেকে বাকি সময়টা আমার দিকে তাকিয়ে রইল 2 থাবার মধ্যে মুখখানা রেখে। তবে চেহারায় ফুটে থাকলো তার অস্বস্তি। ঘণ্টাখানেক পার হয়েছে কিনা সন্দেহে দেখি মোমবাতি আলো প্রায় নিভু নিভু। 6টা বাজে। আমি ইজেল পেন্সিল ইত্যাদি গোছাতে শুরু করলাম। লাফ মেরে সিধে হলো ব্রিন। এক ছুটে চলে গেল দরজার কাছে। কপাট খামচাতে লাগলো। এখান থেকে বেরোতে পারলেই বাঁচে। আমি ওর পাশে এসে দাঁড়ালাম। প্রিন্স ততক্ষণে অস্থিরভাবে ঢুস দিতে শুরু করেছে দরজায়। আমি তালায় চাবি ঢুকিয়ে খুলে ফেললাম দরজা। ব্রিন এক লাফে ছুটে গেল সরু প্যাসেজের দিকে, পাতাল ঘরে আমাকে একা ফেলে রেখে। এমন সময় একটা ঘটনা ঘটল। আমি খুব একটা ভীতু প্রকৃতির মানুষ নয়, তবে পেছনে একটা শব্দ হতে লাফিয়ে উঠলাম। শব্দ নয়, আসলে হুড়মুড় করে কি যেন ভেঙে পড়েছে, যেন একটি ফুলদানি মেঝেতে আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। আমার ঘাড়ের পেছনের চুলগুলো সব দাঁড়িয়ে গেল। বগলের নিচে অদ্ভুত একটা সুরসুরি অনুভব হলো। মন্থর গতিতে ঘুরে দাঁড়ালাম, হাতের পাঁচ একমাত্র মোমবাতিটি সম্বল করে। ফিরে চললাম পাতাল ঘরে। মেঝেতে হাড়ের তাকের নিচে ভেঙে চৌচির একটি মানুষের মাথার খুলি। ভয়ানক কোনো ব্যাপার নয় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। 50 বছরেও বেশি সময় ধরে এই পাতাল ঘরে কেউ প্রবেশ করেনি। কাজেই আমার আগমনে কোনো না কোনোভাবে এখানকার কোনো কিছুতে ছন্দপতন ঘটে গেছে। দমকা বাতাসে হয়তো খুলিটি পড়ে গেছে তাক থেকে। ভাঙা টুকরোগুলি তুলে নিলাম। এগুলো এক সময় যাই থাকুক না কেন, এখন ক্যালসিয়াম ফসফেটের খণ্ডাংশ ছাড়া কিছুই নয়। এগুলো সাবধানে রেখে দিলাম অন্যান্য হাড়গুঁড়ো এবং খুলির মাথার উপরে। তারপর বেরিয়ে এলাম প্যাসেজে। ওখানে আমার জন্য অপেক্ষা করছিল কম্পমান ব্রিন। আমি পাতাল ঘরের দরজায় তালা মেরে দিলাম। অস্বীকার করব না, ছোট প্যাসেজটি ধরে হাঁটার সময় এক ধরনের অস্বস্তি ঘিরে থাকলো আমাকে। হয়তো ব্রিন এর জন্য দায়ী, কারণ কোনো কারণেই সে প্রচণ্ড ভয় করেছে। মোমবাতির আলো বড্ড দুর্বল। মেঝে ও প্যাসেজের কোনাকাঞ্চিগুলো পুরোপুরি আলোকিত করতে পারেনি। আমি পকেটে হাত ঢুকিয়ে চাবি হাতড়ালাম। বাইরের দরজাটি খুলছি, এমন সময় আমার পায়ে কি যেন একটি ঘষা খেলো। একই সময় মনে হলো কয়েক ইঞ্চি ফাঁকা দরজার ফাঁক দিয়ে কি যেন একটা সাঁত করে বেরিয়ে গেল। কি দেখেছি মনে নাই। ইঁদুর হয়তো বা হতেও পারে, কিন্তু অমন জায়গায় কোনো ইঁদুর কি বেঁচে থাকতে পারে? তবে ওটা যাই হোক, সবেগে ছুটে গেল দরজা খোলা পেয়ে। আমি আরও ফাঁক করলাম দরজা। ব্রিন লাফ মেরে বেরোলো, তবে সেটা থাকলো আমার সঙ্গে। মুক্ত দরজা, তাজা বাতাস, শ্বাস নিতে ভাল লাগছে। পাদ্রির বাড়ি ফিরে তাকে চাবি দেওয়ার সময় মনে মনে বললাম, আমি আসলেই তখন ইঁদুরই দেখেছি। অন্য কিছু ভাবা মানেই পাদ্রির মতোই কুসংস্কার বিশ্বাস করা হবে। পরের দিন সকালে নাস্তা করতে এসে একটি দুঃসংবাদ শুনতে পেলাম। কালিঝুলি মাখা নগ্ন পায়ের সেই ছোট্ট মেয়েটি গত রাতে মারা গেছে। সে সরাই মালিকের পড়শির মেয়ে। নাস্তা দেওয়ার সময় অশ্রু সজল চোখে খবরটি আমাকে জানালেন সরাই মালিকের বউ। মেয়েটিকে দেখে মনে হয়েছিল সামান্য অপুষ্টিতে ভুগেছে, এছাড়া শরীর স্বাস্থ্য তো খারাপ ছিল না। যখন জানতে চাইলাম কিভাবে মারা গেছে মেয়েটি, সরাইওয়ালার স্ত্রী আঞ্চলিক উচ্চারণে কাঁদতে কাঁদতে যে বলল, প্রায় কিছুই বুঝতে পারলাম না। শুধু এতটুকু উদ্ধার হলো, বেচারি তার
বোনেদের সঙ্গে যে বিছানায় ঘুমাতো সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। খুবই দুঃখজনক ঘটনা। আমার মনটা গেল খারাপ হয়ে। তবে নাস্তা সেরে পাদ্রির কাছে থেকে চাবি নিলাম সেই পাতাল ঘরে গিয়ে আঁকার কাজটি শেষ করব বলে। ওয়েস্টে আমি আগন্তুক মাত্র, সহানুভূতি জানানো ছাড়া আর কী বা করতে পারি। যাজক মহাশয় চাবিটি গোছা হাতে দেওয়ার সময় আমাকে আবারও সতর্কবাণী পুনরাবৃত্তি করলেন। তিনি সম্ভবত জানেন না গায়ে একজন মারা গেছে, তাই আমি ঘটনাটি বললাম। তিনি সঙ্গে সঙ্গে কোট গায়ে দিয়ে মেয়েটির বাড়ি চললেন তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে। যার তলকুটুরিতে আজ কিছু ঘটল না। আমি ব্রিনকে বাইরে ছেড়ে দিলাম খরগোশ তাড়া করতে। পাতাল ঘরে ও গিয়ে কি করবে? ভেতরে আজ কোনো মরার খুলি তাক থেকে খসে পড়ল না, কিংবা কোনো ইঁদুর অহেতুক ছোটাছুটি করে আমার পিলে চমকে দিল না। শব্দ বলতে শুধু আমার ক্যানভাসের বুকে পেন্সিল আর ব্রাশ ঘষার খসখস। দিনটি বেশ দ্রুতই শেষ হয়ে গেল। সন্ধ্যা 6টা নাগাদ পাদ্রিকে পাতাল ঘরের চাবি ফেরত দিতে এলুম। না, আমি ডাক্তার ডাকতে পাঠিয়েছি, কিন্তু সে থাকে 20 মাইল দূরে। কাল সকালের আগে আসতে পারবে না। জানলাম সকালে ওরা দেখেছে মেয়েটির শরীর হিমশীতল হয়ে আছে। ওর বাবা মা লাশ দেখতে দেয়নি আমাকে। খুবই দুঃখজনক ঘটনা। ঠিকই বলেছেন মিবলেক, খুবই দুঃখজনক ঘটনা। আমি ফিরে এলাম সরাইখানায়। রাতে খাবার খেয়ে সোজা চলে এলাম নিজের রুমে। পরের দিন তৃতীয় এবং শেষবারের মতো চাবি আনতে গেলাম। দেওয়াল চিত্র নকলের কাজ প্রায় শেষ, আর 2-3 ঘন্টা কাজ করলেই হয়ে যাবে। কিন্তু যাজক মহাশয় দেখলাম চাবি দিতে মোটেই আগ্রহ বোধ করছেন না। পড়ার ঘরে কপাল টিপে ধরে জোরে জোরে পায়চারি করছেন। আমাকে দেখে দাঁড়িয়ে পড়লেন, আমার দিকে আঙুল তুলে বললেন, মিবলেক, আমি এবং আপনি গুরুতর একটি অন্যায় করে ফেলেছি। তার কথা শুনে আমি এমন অবাক হয়ে গেলাম, জোগালো না মুখে। আব্রাহাম কেলি মারা গেছে, খুন হয়েছে, এবং এর জন্য দায়ী আমরা। কিন্তু কে আব্রাহাম কেলি? আর তার মৃত্যুর জন্য আমরা দায়ী হব কেন? সে গায়ের কামার। আজ সকালে তাকে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে, সেই বাচ্চা মেয়েটির মতোই। পাদ্রি ধপ করে বসে পড়লেন আরাম কেদারায়, চোখে প্রায় জল এসে গেছে। ডাক্তার এসেছিলেন আমার কাছে, 2টো লাশ পরীক্ষাও করেছেন। মৃত্যুর কারণও বলেছেন, শ্বাসরোধ করা হত্যা। বাচ্চাটিকে গলা টিপে মেরে ফেলেছে। আমি স্বপ্নেও ভাবিনি ওয়েস্টের সেই শয়তান আবার আবির্ভাব ঘটবে। আমি কিছু বুঝতে না পেরে ফ্যাল করে তার দিকে তাকিয়ে রইলাম। তারপরে বললাম, সাহেব, আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না। তিনি আমার দিকে বৃত্তিষ্ঠার দৃষ্টিতে তাকালেন। আপনাকে একটা গল্প শোনাই। 50 বছর আগে আমি তখন বয়সে তরুণ এই গায়ে এসেছিলাম। সময় ওয়েস্টের একজন ভূস্বামী ছিলেন। তাকে সবাই চিনত লর্ড অব দ্য ম্যানর অব ওয়েস্টের হিসেবে। তার আসল নাম স্যার রজার ডেসপার্ট, এবং তিনি ওয়েস্টের ম্যানার হাউস ছিলেন নাকি? মাঝপথে কথা বলে উঠলাম আমি। এখন আর নেই। স্যার রজারের মৃত্যুর পরে বাড়িটি ভেঙে সমস্ত পাথর নিয়ে যাওয়া হয়, বাগান খোঁড়া হয়, গোটা উঠোনে লাগানো হয় ঘাস। এখন কোনো ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কেন? কারণ স্যার রজার ডেসপার্ট ছিলেন পৃথিবীর সবচেয়ে শয়তান মানুষ। 50 বছর আগে আমি যখন এখানে আসি, স্যার রজার তখন মৃত্যুশয্যায়। অত্যাচারী এই জমিদার কত যে মানুষ খুন করেছে তার সেই হিসেবই নেই। নিষ্ঠুরতার কাছে তিনি যেন নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু কেউ কিছু বলতো না? জিজ্ঞাসা করলাম আমি। কর্তৃপক্ষ? তিনিই ছিলেন কর্তৃপক্ষ। তিনি ছিলেন জুডিশিয়াল অফিসার এবং পার্লামেন্ট সদস্য। ওইসব দিনেও খুব বেশি পুলিশ ফোর্স ছিল না বললেই চলে। কাজেই এই রকম ছোট্ট একটা জমিদারিতেই তিনি ছিলেন সর্বসর্বা। আমি শুধু সাইদিয়ার ভঙ্গিতে মাথা ঝাঁকুলুম। এই গায়ে মাস 6 থাকার পরে
আমি ক্রমে স্যার রজারের ভয়ঙ্কর হত্যাকাণ্ডগুলির সম্পর্কে জানতে পারি। করব বা কী করা উচিত তা নিয়ে বিবেকের সঙ্গে যুদ্ধ চলছিল আমার। তবে সিদ্ধান্ত নেয়ার সহজ হয়ে গেল সেই দিন, যেই দিন ম্যানর হাউস থেকে আমাকে ডেকে পাঠানো হলো। তখন মৃত্যুশয্যায় ছিলেন স্যার রজার। ওই খুনি বাড়িতে ঢুকতে আমার ভয় লাগছিল, কিন্তু একজন ধর্মযাজক হিসেবে তার সঙ্গে দেখা করাই ছিল আমার কর্তব্য। অনেক ভয়ঙ্কর পাপী-তাপীকে দেখেছি মৃত্যু সন্নিকট জেনে অনুতাপ করতে। তিনি ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে চেয়ারের কিনারায় চেপে ধরলেন। চেহারায় ফুটে উঠেছে এক ধরনের হাল ছেড়ে দেওয়া ভাব আর হতাশা। সেই ভবনটি কথা আজও আমার স্মৃতিতে জ্বলে, যেন সেই দিনই দেখেছি। যদিও ওই বাড়ি বহু আগে মাটির সঙ্গে মিশে গেছে। চার কোণে 4টি খাড়া টাওয়ার সময়ে কষাঘাতে কালো হয়ে গেছে। শোনা যায় স্যার রজার 4টি টাওয়ারে একটিকে বেছে নিতেন নানা রকম নির্যাতন আর অত্যাচারের গবেষণায় চালাতেন। আর তৈরি প্রকাণ্ড সদর দরজা। আমি ভেতরে ঢুকতেই মনে হলো যেন কোনো এক অন্ধকার কূপে প্রবেশ করেছি। স্যার রজারের এক চাকর যেভাবে আসরিক শক্তিতে আমার হাত খামচে ধরে থাকলো, যেন আমি এক কয়েদি। লোকটা বিশাল দেহী, বোবা চেহারা, বন মানুষের মতো। সে আমাকে অন্ধকার করিডর ধরে টানতে টানতে নিয়ে চলল স্যার রজার ডেসপার্টের বেডরুমে। সেখানে এক ভয়ানক দৃশ্য দেখতে পেলাম। ঘরটি বোঝায় নানা অস্ত্র, ছুরি, কুটার, গদা, ডান্ডা, তরবারি, গাদা বন্দুক, পিস্তল, আরও কি ওখানে নেই। ঘরের মাঝখানে পর্দায় ঘেরা প্রকাণ্ড এক পালঙ্কের দানব লোকটি যেন শুয়ে আছেন। আপনি তাকে দেখতে পাচ্ছিলেন? না, তবে সাড়া পাচ্ছিলাম। তিনি ঘর ঘর শব্দে লম্বা লম্বা শ্বাস নিচ্ছিলেন। আমি বাইবেল বুকে চেপে সাহস সঞ্চয় করে তাকে উদ্দেশ্য করে বললাম, আজ আপনার প্রায়শ্চিত্তের দিন। যদিও আপনি জীবনে অনেক পাপ করেছেন, তবু প্রভু তাদেরকে দয়া করেন যারা অনুতপ্ত হয়। তিনি তাদেরকে তার দরবারে ঠাঁই দেন। ঘর ঘর শ্বাসের আওয়াজে একটু কমে এলো। আমি ভাবলাম তিনি হয়তো আমার কথা মেজাজ দিয়ে ভাবছেন। পাদ্রী চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, জানালার সামনে গেলেন, বাইরে রুক্ষ অনাবাদি জমির দিকে তাকিয়ে থাকলেন। তারপর নীরবতা ভেঙে বললেন, সময় ক্রোধ ও যন্ত্রণার সংমিশ্রণে একটি গর্জন শুনতে পেলাম। পর্দাটি টেনে সরানো হলো এবং দেখতে পেলাম চাপড়ি কাটা জানালার কাচের কপাল ঠেকানো পাদ্রী। দেখতে পেলাম এক জ্যান্ত নরকঙ্কালকে। অত্যন্ত ভয়ানক চেহারা, তার গায়ে বিবর্ণ চামড়া অসুখের কারণে বেগুনি ধূসর রং ধারণ করেছে। কঠোর ঠেলে আসা বিরাট দুই চোখ, শীতল এবং নিষ্পলক। চোখের তারা দুটো ছোট, সাদা অংশের বিস্তৃত ব্যাপ্তি উন্মাদের চাউনি দান করেছে। হা করা মুখ বেঁকে আছে একদিকে, দিয়ে পড়েছে হলুদ দাগ। কালো ঠোঁট জোড়া ডেলা পাকানো, যেন ফাঁসি কাঠে ঝোলানো এক নৃশংস অপরাধীর চেহারা কিংবা পিশাচের মুখ। আমি কুসংস্কার আচ্ছন্ন না হলেও অর্ধমানব অর্ধদানব স্যার রজার্স ডেসপ্যাডের এহেলো বর্ণনা শুনে শিরশির করে উঠল শরীর। পাদ্রী জানালার থেকে ঘুরে দাঁড়ালেন, এক দৃষ্টে তাকিয়ে রইলেন আমার দিকে। গা ছমছমে এই গল্প শেষটা শুনতে আমি নীরবে অপেক্ষা করছি। তিনি উঠে বসার চেষ্টা করলেন, ঘুমিয়ে উঠলেন ব্যথায়। লম্বা হাড্ডিসার আঙুল দিয়ে আমাকে ইশারা করলেন তার কাছে যেতে। আমি কদম বাড়ালাম। ভাবলাম যন্ত্রণাদায়ক এই মৃত্যু ভয় হয়তো তার মনে অনুতাপের জন্ম দিয়েছে। তিনি অনুতাপ করে কিছু বলবেন। বলুন, ফিসফিস করলাম আমি। আমি তোমায় খুন করব। ঘুমিয়ে উঠলেন তিনি। স্বীকার করতে লজ্জা নেই। ভয়ে আমি এক লাফে পিছিয়ে গেলাম। ভারসাম্য হারিয়ে পড়ে গেলাম মেঝেতে। হাঁচড়ে পাচড়ে সিধে হওয়ার চেষ্টা করছি। তিনি ক্ষণক্ষণ গলে হেসে উঠলেন, পর খ্যাকর খ্যাকর কাশতে লাগলেন। ভয় পেও না, হাসির দমক শেষ হলে ফিসফিসালেন তিনি, আমার এত শক্তি নেই। আপনার পাপ স্বীকার করুন, অনুনয়
করলাম আমি, বা অনন্তকাল কাটাতে হবে নরকের গভীরতম গর্তে। প্রত্যুত্তরে তিনি শুধু একটা শব্দ উচ্চারণ করলেন। বেশ। আমি তখন ভয়ে কাঁপছি। তাকে দেখে আস্ত একটি শয়তানের বলে মনে করছি। আর কোনো আফসোস আছে? জিজ্ঞাসা করলাম আমি। তার বিকৃত মুখে বেদনার ছাপ ফুটে উঠল, তবে শারীরিক ব্যথা নয়, মানসিক যন্ত্রণা। তাহলে বলুন, কি সেই আফসোস? আমি এবারে একটু সাহস সঞ্চয় করে বললাম। কাছে এসো যাজক। উঠলেন তিনি, হাড় সর্বস্ব আঙুল দিয়ে ইশারা করলেন। আমি জোরে কথা বলতে পারছি না। সাহস করে তার কাছে গেলাম। তিনি বালিশে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় আছেন এবং হাঁপাচ্ছেন। বলুন, আপনার আফসোস কি? যাজক, আমি পারছি না। আমি ভাবতেও পারছি না যে। হ্যাঁ, বলুন। আরও কাছে এসো। আমি তার আদেশ পালন করলাম। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। তার কালো ঠোঁট আমার কান থেকে মাত্র ইঞ্চিখানেক দূরে। আমি ভাবতেই পারছি না যে আমি আর মানুষ খুন করতে পারবো না। তার কথা শুনে আঁতকে উঠলাম। ভয়ে জমে গিয়েছিল শরীর। তিনি আবার খলখল করে হেসে উঠলেন এবং সেই সঙ্গে শুরু হলো বেদম কাশি। আমি এক লাফে পিছু হটলাম, ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। কাঁদতে কাঁদতে তার দম প্রায় বন্ধ হওয়ার জোগাড়। এমন সময় শরীরে খিঁচুনি শুরু হলো। বুঝতে পারলাম এই লোকের আয়ু আর বেশি দিন মনে হয় নেই। তিনি রাগে দুঃখে ফোঁপাতে শুরু করলেন। মারা যাচ্ছে ভেবে নয়, আর কাউকে হত্যা করতে পারবেন না সেই শোকে। আমি আরও একবার হত্যা করব। ষাঁড়ের মতো গাঁক গাঁক করে উঠলেন স্যার রজার ডেসপার্ট। তারপর শরীরের সমস্ত শক্তি জোর করে বিছানা থেকে লাফিয়ে নেমে পড়লেন মেঝেতে, হাতে ছুরি এবং আমি আর কৌতূহল ধরে রাখতে পারলাম না। এবং কি? এবং নিজের হাতে ছুরির আঘাত করতে লাগলেন। ও মাই গড! গায়ে ছুরি দিয়ে কোপ মারার শক্তি তার ছিল না, তবু তিনি তা করতেও চাইছিলেন। এমন ভয় পেয়ে যায় যে তাকে বাধা দেওয়ার সাহসও হয়নি। তিনি ছুরি দিয়ে নিজের হাতে কোপ মেরে যেতে থাকলেন। শেষে তার হাত রক্তাক্ত একটি মাংসপিণ্ডে পরিণত হলো। কাটা হাতখানা পড়ে রইল তার পাশের মেঝের ওপর, মোচড় খাচ্ছে। এটাই আপনার শেষ সুযোগ, আমি নিচু গলায় বললাম তাকে। অনুশোচনা করুন। আমার দিকে তাকালেন তিনি। তার চোখে জ্যোতি ইতিমধ্যে নিভে যেতে শুরু করলো, তবে তখনও তার কিছু কথা বলার বাকি ছিল। আমি স্যার রজার ডেসপার্ট। হিস হেসে শোনালো তার কণ্ঠ। এই কাটা হাতখানা রেখে যাচ্ছি, হত্যা করা এবং অঙ্গচ্ছেদ। আর কথা জোগাল না তার মুখে। আমার চোখে চোখ রেখে স্থির হয়ে গেলেন। পাদ্রী ফিরে এলেন নিজের চেয়ারে, ক্লান্ত চেহারা নিয়ে বসে চোখ ঘষতে লাগলেন। তলকুঠুরির গড়ের হাড়গোড়ের তাকের পেছনে পাথরের কফিনে ডেসপার্টকে কবর দেওয়া হয়, সঙ্গে তার কাটা হাতও। সিদ্ধান্ত নেওয়া হয় ওই পাতাল ঘর কোনো দিনই খোলা হবে না, তবে খোলাও হতো না যদি আপনি না ওয়েস্টে না আসতেন, আপনার কথায় যদি আমি কোর্টে না যেতাম। তিনি হাতের ইশারায় আমাকে চলে যেতে বললেন। ঘুরলেন জানালায়, দৃষ্টি পুনরায় নিবদ্ধ হলো অনাবাদি জমিতে। পাদ্রীর আতঙ্কের গল্প শুনেও গা শিরশির করলেও আমি এক মুহূর্তের জন্যও বিশ্বাস করিনি যে মরা মানুষটার কাটা হাতখানা পাতাল ঘর থেকে বেরিয়ে এসে দুটো খুন করেছে। চিন্তা তাই তো হাস্যকর। তবে পাদ্রী কিছুতেই চাবি দিতে রাজি হলেন না। তার এই আচরণে কোনো যুক্তির মধ্যেই পড়ে না। কাটা হাত যদি সত্যি পালিয়ে গিয়ে থাকে তবে একেবারেই অবাস্তব ও অদ্ভুত। ওটা তো এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর সত্যি যদি ওটা বাইরে থাকে তাহলে পাতাল ঘরে তালা মেরে রেখেও তো কোনো লাভ হচ্ছে না। পাঠকদের মনে আছে নিশ্চয়, আমি শুরুতেই বলেছিলাম আমি যা চাই অবশেষে পেয়েই ছাড়ি। দেওয়াল চিত্রে নকলের কাজটি প্রায় শেষ করে এনেছি। পুরোপুরি শেষ না করাটা মোটেই ঠিক হবে না, তাই ঠিক করলাম আরও 2 দিন ওয়েস্টে থাকবো। যদি কোনোভাবে চাবি জোড়া হাতে পাওয়া যায়, যেভাবে হোক ওই চাবি আমাকে পেতেই হবে। সেই রাতে তাড়াতাড়ি বিছানায় গেলাম।
তবে বেশিক্ষণ ঘুমাতে পারলাম না। ব্রিনের গোঙানিতে নিচু গলায় গোগো করছে। মাঝে মাঝে ঘুমের মধ্যে এরকম করেও। আমি ওকে চুপ করতে বললাম। তারপরে উপর হয়ে শুয়ে চাদরের নিচে গুজে দিলাম মাথা। কিন্তু ব্রিনের গোঙানি থামল না। চিৎকারের মাত্রা এতটাই বেড়ে গেল যে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল ওটা আমার পোষা কুকুর। ব্রিন, চুপ কর! অন্ধকারে খেকে উঠলাম আমি। আমার ধমকে কাজ হলো না। বেড সাইড টেবিলে হাত বাড়িয়ে জেনে নিলাম একটি মোমবাতি। জানোয়ারটা কি মাথাটা খারাপ হয়ে গেছে? ওর চোখ কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। আমার দিকে তাকিয়ে আছে ভীষণ দৃষ্টিতে। আমি শেষবারের মতো ওকে চেঁচামেচি করতে মানা করলাম, কিন্তু ব্রিন আমার কথা না শুনে দাঁত মুখ খিচিয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি চকিতে পিছু হটতে গিয়ে হাতের ধাক্কায় মোমবাতিটি নিচে পড়ে নিভে গেল। ঘর ডুবে এলো অন্ধকারে। টার্গেট মিস হলো। জোর লাফ দিয়েছিল ব্রিন্স, কিন্তু ভারসাম্য রক্ষা করতে পারেনি। আমার মাথার উপর দিয়ে উড়ে গিয়ে পড়ল মেঝেতে। ক্ষুব্ধ গর্জন ছাড়ছে। কুত্তাটা পাগল হয়ে গেছে নিশ্চিত। আমি এক লাফে নেমে পড়লাম বিছানা থেকে। দিলাম ছুট দরজার দিকে, পালাবার ব্যর্থ চেষ্টায়। হাতলে হাত রেখেছি, ঘাড়ের পেছনে হামলে পড়ল ব্রিন। কামড়ে ধরেছে ঘাড়। আমি হাঁটু ভেঙে বসে পড়লাম মেঝেতে। বন্ধ হয়ে এসেছে শ্বাস। ব্রিনকে ছাড়াতে প্রাণপণ চেষ্টা করছি আমি, কিন্তু মাথার পেছনে হাত নিয়ে যাওয়ায় সার হলো। আমার হাত শূন্য বাতাস কাটলো। ওখানে কেউ নেই, কিছু নেই। ভয় আমাকে পেয়ে বসলো। ব্রিন আমাকে কামড়ে ধরেনি, অথচ তীব্র ব্যথা অনুভব করছি গলায় এবং ফুসফুসে। আবার ঘাড়ে চলে গেল হাত। এবার পিচ্ছিল, ভয়ঙ্কর ও শীতল একটি জিনিস স্পর্শ পেলাম। ওটা স্যার রজার্সের কাটা হাত। আমার গলা চেপে ধরেছে। অন্ধকারে আমি ডিগবাজি খেয়ে পড়ে গেলাম। প্রাণপণ চেষ্টা করছি গলায় সরাসির মতো চেপে থাকা ভীতিকর জিনিসটা থেকে মুক্ত হতে। ব্রিন নিশ্চয় আবারও লাফ দিয়েছে, কারণ ওটা ধাক্কা লাগলো আমার গায়ে। আমি মেঝোতে শুয়ে গড়াগড়ি খাচ্ছি। আমার গলা চেপে ধরা হাতটা বোধহয় কামড়ে ছুটিয়ে ফেলার চেষ্টা করছিল ব্রিন, কারণ এটি প্রচণ্ড শক্তিতে আমার গলা চেপে রাখা মুঠো আলগা হলো। আমি মেঝেতে চিত হয়ে বেদম হাঁপাতে লাগলাম। হাঁ করে বাতাস টানছি। শকের মাত্রা একটু কমলে সেখানে আশ্রয় নিল ব্যথা। প্রচণ্ড দুর্বল লাগছে শরীর, বোবো করে ঘুরছে মাথা। ব্রিন যদি আর কয়েক সেকেন্ড দেরি করতো তাহলে গিয়েছিলাম আর কি। তবে ব্রিনের সঙ্গে কাটা হাতের লড়াই তখনও থামেনি। মেঝেতে দুমদাম শব্দ পড়ছে, তেজসপত্র এবং আসবাব। ব্রিন্স গড়গড় শব্দ করছে। শব্দ শুনে মনে হলো কিছু একটা কামড়ে ধরে আছে। তারপর সে করুণ ও দীর্ঘস্বরে গোঙাতে লাগলো, প্রায় ফোঁপানির মতো আওয়াজ। তারপর সব চুপচাপ। আমি অন্ধকারে শুয়ে থাকলাম, প্রায় অর্ধমৃত, কিন্তু শুনতে পাচ্ছি না তার একটাও। কিসের শব্দ? খসখস ওটা আওয়াজ না কি ঠিক তা নয়, কিন্তু কিছু একটা ঘষতে ঘষতে এগিয়ে আসছে মেঝের দিকে। আমি কোনো মতে সিধে হয়ে হাঁচড়ে পাচড়ে উঠে পড়লাম বিছানায়। খাটের পাশের টেবিলটি এখনও আস্ত আছে। হাতড়ে মোমবাতি এবং দেশলাই পাওয়া গেল। একটি মোমবাতি জেনে নিলাম। দপদপ করে জ্বলে উঠল শিখা। সেই আলোতে দেখতে পেলাম এই প্রথম হাতটাকে দেখছি আমি। প্রচণ্ড ভয়ে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠলাম। হাতটা থেতলে গেছে, ক্ষতি বিক্ষত, তবুও ওটা মেঝের উপর দিয়ে সরীসৃপের মতো এঁকে বেঁকে এগিয়ে আসছে আমার দিকে, দৃঢ় সংকল্প নিয়ে। ওটার ক্ষত থেকে ঝরছে কালো রক্ত। কাটা হাতটি পেছনে, গলায় গভীর কাটা দাগ নিয়ে এগিয়ে আসছে ব্রিন। ওটার কবল থেকে আমাকে বাঁচাতে চাইছে, কিন্তু ওই প্রায় ছিন্ন ভিন্ন গলা নিয়ে নিজেই বাঁচবে কিনা সন্দেহ। ওই সময় নিজের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ আমার প্রায় চলে যায়। অজ্ঞানের মতো হয়ে গিয়েছিলাম আমি। পড়ে গেলাম মেঝেতে, ফোপাচ্ছি, নড়াচড়া করতে অক্ষম আমি।
বিস্ফারিত চোখ তাকিয়ে রইলাম ভয়ানক জিনিসটার দিকে। ওটা ঘষ্টে ঘষ্টে এখনও এগিয়ে আসছে নিথর আমার শরীরের দিকে। মৃত্যু আমার নিশ্চিত ভেবে অজ্ঞান হয়ে গেলাম। তবে জ্ঞান হারাবার পূর্ব মুহূর্তে যে স্মৃতিটি মনে আছে তা হলো ক্ষতবিক্ষত হাতটি মুহুর্ময় গতিতে আমার ঘাড় লক্ষ্য করে এগিয়ে আসছিল। ওটার মধ্যমা ধীরে ধীরে প্রসারিত হলো হলুদ থাবার মতো। নখ আমার গলায় চামড়ায় গেঁথে গেল। মৃত্যুর সেই ভয়াল স্পর্শ। পরে আমার কিছুই মনে নেই। কেউ একজন বলল, হ্যাঁ, ওনার জ্ঞান ফিরেছে। চোখ মেলে চাইলাম। অচেনা একটা ঘরে আমি, অচেনা এক লোক আমার উপরে ঝুঁকে আছে। কি? আমার গলায় ব্যাঙের আওয়াজ বেরিয়ে এসে থেমে গেল। গলায় অসহ্য ব্যথা। কথা বলবেন না, বলল লোকটা। আমি একজন ডাক্তার। আপনার গলা একদম থেতলে গিয়েছিল। আপনি 4 দিন অজ্ঞান হয়েছিলেন। তকদিরের জোরে বেঁচে ফিরেছেন। এটা পাদ্রী সাহেবের ঘর। আপনি বিশ্রাম নিন। আরও সপ্তাহখানিক বাদে ফিরে এলো আমার। তবে এই 2 সপ্তাহ আমাকে কথা বলতে দিলেন না পাদ্রী সাহেব। কি হয়েছিল জিজ্ঞাসা করলাম আমি। পরিচারকের পরিবার আপনার রুম থেকে দুরুম দারুম আওয়াজ শুনতে পাচ্ছিল। বললেন তিনি। ওরা বুঝতে পারছিল ওই কাটা হাতের কাণ্ড, তবে আপনাকে সাহায্য করতে ভয় পাচ্ছিল বলে আমাকে খবর দেয়। আপনি? বিছানার ধারে বসা ভগ্নপ্রায় চেহারায় বৃদ্ধের দিকে তাকিয়ে ফিসফিস করলাম আমি। আপনি গিয়ে কি দেখলেন? ভয়ানক এক দৃশ্য। এক মরণাপন্ন মানুষ, একটা ভয়ঙ্কর হাত এবং একটি মরা কুকুর। আমি ভেবেছিলাম আপনিও মারা গেছেন। আপনার মুখ নীল হয়ে গেছিল, জিভ বাইরে ঝুলছিল। ওই জিনিসটা আপনার গলা টিপে ধরে রেখেছিল। তবে কি তিনি বিরতি নিলেন? কাটা হাতখানা আটকে ছিল মৃত জানোয়ারটির 2 ষাঁড়ের দাঁতের ফাঁকে। ব্রিন? ফিসফিস করলাম আমি। শেষ মুহূর্তেও ও আমাকে জানে বাঁচিয়েছে। ওটাকে আপনার গলা থেকে আমার ছুটিয়ে নিতে হয়। কিভাবে করলেন কাজটা? নিচতলায় ফায়ার প্লেসে আগুন জ্বলছিল। আমি এক ছুটে ওখান থেকে চিমটা করে এক লাল টকটকে এক টুকরো কয়লা নিয়ে আসি। তারপর হাতটার উল্টো পিঠে সর্বশক্তি দিয়ে চেপে ধরি জ্বলন্ত কয়লা এবং ওটা আপনার গলা ছেড়ে এমন জোরে লাফ মেরে উঠে যে আমি উল্টে পড়ে গিয়েছিলাম। আমি এবার কয়লাটি হাতের তালুতে ঠেসে ধরি। আঙুলগুলো বারবার মুঠো হচ্ছিল আর খুলছিল। শেষে মাংস পোড়া গা গোলানো গন্ধ এসে ধাক্কা মারে নাকে। হাতটা মোচড় খাচ্ছিল কুকুরটার দাঁত থেকে নিজেকে মুক্ত করতে। বেশ কয়েকবার তোড়পেছে মেঝের ওপর। তারপর ওটা নিশ্চল হয়ে যায়। আমি এখনো বেঁচে আছি বলে ঈশ্বরকে ধন্যবাদ। ব্রিনের কথা প্রায় স্মরণ করি, যে নিজের জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছে। 10 বছর আগে প্রিয় কুকুরটি মারা গেছে, কিন্তু সে এমন জোর কামড়ে ধরে রেখেছিল কাটা হাতখানাকে যে মৃত্যুর পরেও ওটাকে তার মুখ থেকে ছোটানো সম্ভব হয়নি। শেষ হাতসহ ব্রিনের আশ্রয় হলো সেই তলকুটুরিতে। আমার গলার ওখানে ওই পিশাচের থাবার চিহ্ন রয়েছে, বেগুনি রঙের 5টি আঙুলের ছাপ। এই রং কখনো ম্লান হয় না। এখন বুঝতে পারলেন তো কেন আমি সব সময় উঁচু কলারের জামা পরে ঢেকে রাখি গলা?